শুরু হচ্ছে জীবনের প্রথম বিদেশ সফর। এবার তোমাদের মেকপিয়নের নিজের চিরাচরিত গণ্ডি ছেড়ে বেরোনোর পালা, দু চোখ ভরে দেখা এবং দেখানোর পালা সম্পূর্ণ ভিন্ন এক জগৎ, দ্য ল্যান্ড অফ দ্য রেড ড্রাগনস, চায়নাকে। কি এক্সাইটেড তো? তৈরি তো তোমরা চোখ ঝলসানো এক নতুন পৃথিবীকে দেখতে, চিনতে আর সেখানকার মানুষ, জীবনযাত্রা, ইতিহাস ও কালচারকে জানতে? এই ৮ রাত ৯ দিনের মেগা সিরিজে তোমাদের নিয়ে ঘুরবো ৪টে আলাদা আলাদা শহরে। আজ প্রথম পর্বে কলকাতা থেকে উড়োজাহাজের ডানায় ভেসে সোজা যাব চায়নার স্প্রিং সিটি কুনমিংয়ে। নিয়মের বেড়াজালে বাঁধা এই দেশে যেতে গেলে কি কি করণীয়, কি বর্জনীয়, হোটেল, খাওয়া দাওয়া সব থাকবে ডিটেলসে। সাথে সন্ধান দেব এমন এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের যাদের বিদেশের মাটিতেও সার্ভিস তোমাদের স্বাচ্ছন্দ্যে মুড়িয়ে রাখবে। আজ প্রথম পর্বেই তোমাদের সাথে নিয়ে হারিয়ে যাব প্রকৃতির এক মূর্তিমান বিস্ময় স্টোন ফরেস্টে। নিয়ে যাব এমন এক রঙিন ফ্লাওয়ার মার্কেটে যেরকমটা আগে কখনো দেখোনি। আর কুনমিংয়ের সান্ধ্যকালীন এক জমকালো অভিজ্ঞতা তো থাকছেই। মোট কথা চূড়ান্ত ঘটনাবহুল একটা দিন। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। মে 2026 খুব স্পেশাল একটা দিন। কেন সেটা ইতিমধ্যেই তোমরা বুঝে ফেলেছ। জীবনের প্রথম বিদেশ সফর, তাও চায়নাতে, এমন একটা দেশ যেটা বলা হয় এখন নাকি 2070-এ বিলং করছে, মানে ফিউচারে তারা বাস করছে, এতটাই উন্নত তারা। তো এরকম একটা দেশে জীবনের প্রথম বিদেশ সফর এক্সাইটিং তো বটেই। প্রচণ্ড গরম এখন, ঘামছি, আর একটু টেনশনও আছে, প্রথমবার তো সেই কারণেই ঘামটা আর একটু বেশি। চলো, গাড়ি এসে গেছে, মা বাবা দিদি তিনজনেই আসছে। মা বাবা এয়ারপোর্ট অবধি যাবে না, দিদি যাবে ছাড়তে। যাওয়া যাক, যা যা হবে সব তো দেখাবই। চলো যমুনাদা, কেমন আছো? টাটা বাবা, এলাম, টাটা, সাবধানে থেকো, যাই ঘুরে আসি। হয়তো ফোনে সবসময় আমি যোগাযোগ করব, ফোনে তো পাবো না সবসময়। মা বাবা দুজনেই রেস্ট করো। চলো চলো, যা রোদ্দুর বাইরে বেরো। টাটা, চিন্তা করবে না। আসলাম। ঘড়ি বলছে 8:53। এয়ারপোর্টে রিপোর্টিং টাইম 10টা। চায়না যাওয়ার আগে যা যা করণীয় মোটামুটি সব ডান। যেমন ইন্টারন্যাশনাল ডেটা রোমিং অন করে নিয়েছি। ওখানে শুনেছি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা এগুলো কিছুই চলে না। তাই প্রয়োজনে যাতে যোগাযোগ করতে পারি, ফোন করতে পারি কোনো সমস্যায় পড়লে বা হারিয়ে গেলে। প্লাস ওখানে ইমার্জেন্সি খরচের জন্য কিছু টাকাকে ইউহানে কনভার্ট করে নিয়েছি। একটা ফরেক্স কার্ডও করে নিয়েছি। পাসপোর্টের ফার্স্ট পেজ আর লাস্ট পেজ জেরক্স করে রেখেছি, ইনকেস যদি পাসপোর্ট হারিয়ে যায়। ওটা ভীষণ ভীষণ দরকারি। এবার আর কি লাগছে বা লাগছে না সেটা ট্যুর চলাকালীন তোমাদের জানাবো, কেমন? আপাতত চলো, এয়ারপোর্ট এসে গেছে, আমাদের টার্মিনাল 4A। চল, টাটা। টাটা। যমুনাদা, টাটা, ভালো থেকো, টাটা। আমাদের ফ্লাইট চায়না ইস্টার্ন MU 0556 ফ্লাইট অন টাইম দেখাচ্ছে। আর আমাদের ট্যুর লিডার শুভম গেটের বাইরে দাঁড়িয়ে মিলিয়ে দেখে নিচ্ছে সবাই এলো কিনা। ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি চেকিং হলো, আমাদের বাকি সবাইও প্রস্তুত। চলো এবার বোর্ডিং পাসটা কালেক্ট করা যাক। যেমন ডেট দেবে আচ্ছা, কেউ পাসপোর্ট পাননি এমন কেউ আছেন? পাসপোর্ট পাননি এমন কেউ আছেন? সবাই পাসপোর্টটা হাতে রাখবেন, ঠিক আছে? আমাদের যে গ্রুপ ভিসা আছে সেটা দেখে পাসপোর্টের সাথে নাম মিলিয়ে একে একে বোর্ডিং পাস দিচ্ছে সবাইকে। পেয়ে গেছি বোর্ডিং পাস, বাকিদেরও হয়ে গেছে। আমাদের প্লেনের শিডিউল টাইম হচ্ছে 1:10, আর আমরা পৌঁছাবো খুব সম্ভবত মানে চায়নার টাইম অনুযায়ী 6টায়। দেখা যাক ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হয়। রাত্রে ঘুম হবে না এটুকু বুঝতে পারছি। এমনিতে তো অড টাইমিং তার জন্য, এবং এক্সাইটমেন্ট তো অবশ্যই। আর আমার উইন্ডো সিট পড়েছে, তো এটাও একটা ভালো খবর। চলো যাওয়া যাক, যা যা এক্সপিরিয়েন্স হবে। একদম নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা সিরিজ শুরু হচ্ছে
এবং আশা করি এরপর থেকে এরকম আরও অনেক অনেক বিদেশ ভ্রমণের সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো। এবার ইমিগ্রেশনের পালা, তারপর মেন সিকিউরিটি চেক। ভালো কথা, এখানে একটা চেক ইন লাগেজ, একটা হ্যান্ড লাগেজ 7 কেজি অব্দি অ্যালাউড, সাথে একটা ক্যামেরা ব্যাগ বা ল্যাপটপ ব্যাগকেও ওরা অ্যালাউ করছে। ঘড়ি বলছে 12:12, ফাইনালি সব ডান, এবার ফ্লাইটে ওঠার পালা। ওই যে বাটারফ্লাই স্টমাক বলে না, সব প্রসেস স্মুথলি হয়ে যাওয়ার পরও আমার সেই অবস্থা। হবে নাই বা কেন? আগে অনেকবার প্লেনের ডানায় ভাসলেও ভিন দেশে তো পারি প্রথমবার, তাও আবার এমন একটা দেশে যেখানে নিয়মের কড়াকড়ি প্রচণ্ড। যাই হোক, নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করছি আপ্রাণ। ঘড়ি বলছে 1:04, আমাদের প্লেন রানওয়ের দিকে ছুটল। ফাইনালি কলকাতার মাটি ছেড়ে চললাম কুনমিং এর পথে। আমার প্রাণের শহর কলকাতাকে আপাতত বিদায়। চায়নার সময় 5:45, আমাদের প্লেন কুনমিং এর মাটি ছুঁল। আর ওই যে পূবাকাশ ভানুবাবুর আগমনী বার্তা শোনাচ্ছে। Before leave the aircraft, please take all your luggage for customs inspection and double check for small items and travel documents. Please ensure that you have completed the online arrival card before going through customs and immigration procedures. এখানে আসার আগে ইন্টারন্যাশনাল ডেটা রোমিং অন করে এসেছিলাম, তো শুনেছিলাম তো এখানে হোয়াটসঅ্যাপ চলে না, আপাতত কিন্তু চলছে। আর এই মুহূর্তে আমাদের প্রথম কাজ যেটা চায়নায় নেমে, সেটা হচ্ছে অ্যারাইভাল কার্ড, সেটা ফিল আপ করে সাবমিট করা। ওটা ইমিগ্রেশনের আগের স্টেপ, তো ওটাকে ডিক্লারেশন দিতে হয় যে আমরা এসেছি, নেমেছি, কোথা থেকে আসছি, সেই সব ডিটেলসগুলো সেগুলো আগে দিই। সবাই এক জায়গায় হচ্ছে। 5195, right? 3095 5195. পুনাম সিং। ইন্ডিয়ান টাইমে ঘড়ি বলছে 5:38, আর চাইনিজ টাইমে এই মুহূর্তে 8:09। প্রায় 2.5 ঘন্টা শেষে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। ওভারঅল বেশ লেংদি প্রসিডিওর। সবার আগে যে এন্ট্রি কার্ডটা করতে হয়, সেটা সবাই তো টেক সেভি নয়, তাই একটু সময় লাগে। তো সেইটা করে তারপর ইমিগ্রেশন কমপ্লিট করতে করতে পা ব্যথা হয়ে গেল, কোমর ব্যথা হয়ে গেল, খিদে পেয়ে গেল। লাগেজ কালেক্ট করেছি, এবার বেরোবো। cheese. Hello, welcome. Morning. Yeah. What's your name? Jason. Jason? Jason. Yeah. কুনমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফার্স্ট ইমপ্রেশন, বিরাট বড় একটা এয়ারপোর্ট। বাঁদিকে দেখো, খুব সম্ভবত ব্র্যাকিওসরাসের একটা ডামি স্কেলিটন। আরেকটা জিনিস খেয়াল করেছো কি, উপরের সিলিং এর ডিজাইনটা অনেকটা সাইন ওয়েভের মতো না? যাই হোক, চলো, আমাদের গাড়িও রেডি, আর আমরাও হোটেলে গিয়ে কতক্ষণে ফ্রেশ হব আর ব্রেকফাস্ট সারবো তার জন্য মুখিয়ে। Good morning, everyone. Good morning. Can you understand my Chinglish? My Chinglish. Chinglish. Actually, I'm a local resident. It's named from a very famous kung fu star from British. You must be heard of Jason Statham. জেসনের ভাঙা ভাঙা চেংলিশ শুনতে শুনতে আর বোঝার চেষ্টা করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের পথে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, বিশ্বাস করো। ছোট্টবেলায় যেসব কবিতাগুলো আমার শিশু মনে দাগ কেটেছিল, কাজী নজরুল ইসলামের সংকল্প তার অন্যতম। সেই যে থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আজ জীবনে প্রথমবার ভিন দেশে পা দিয়ে আমার বারবার সেই লাইনগুলোই মনে পড়ছে। চলো, আমাদের হোটেলও এসে গেছে। নাম হুইশ্যাং ইন্টারন্যাশনাল। এয়ারপোর্ট থেকে এখানে আসতে ওই মিনিট 15 মতো লাগলো।
আজকে একদম জ্যাম প্যাকড শিডিউল, 9:45 বেরোতে হবে। অলরেডি অনেকটা সময় আমরা লস করে ফেলেছি, 8:51 বাজে। তো চলো, তার মধ্যে ব্রেকফাস্টও সারতে হবে। আমি আর শুভম একটাই রুম শেয়ার করছি। হোপফুলি ট্রিপটা খুব ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। যাওয়া যাক। ফর দ্য বেস্ট। চলো। এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই দুটো সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, আর এখানে একটা সোফা রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে চা, ব্রেকফাস্ট এগুলো চাইলে তোমরা খেতে পারবে। এখানে একটা টিস্যু দেওয়া রয়েছে। বেড সাইড টেবিল, দুদিকে দুটো, বেশ বড় ঘর, ঠিকঠাক সাইজ। এখানে একটা বড় টিভি, এখানে রয়েছে এই উইশ্যাং ইন্টারন্যাশনাল হোটেলের মেনু। এদিকে কাপ, চায়ের স্যাশে, চাইনিজে কি লেখা, কোনটা চা কি বুঝতে পারছি না, একটা গ্রিন একটা অরেঞ্জ, যাই হোক। আর এদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল, ডাস্টবিন। আর এইটা হচ্ছে একটা ভিউ উইন্ডো, এখান থেকে হাই রাইজ গুলো দেখা যায়। এদিকে একটা আলমারি বা কভার্ড, এখানে লাগেজ, নিচে স্লিপার্স দেওয়া আছে। এখানে প্রসাধনের জন্য আয়না রয়েছে। আর এদিকে এইটা হলো ওয়াশরুম বা টয়লেট। এদিকে ঢুকেই ওয়েস্টার্ন কামার্ড রয়েছে। এখানে একটা টেলিফোন দেওয়া রয়েছে, টিস্যু, এদিকে বেসিন। আর এইটা হচ্ছে বাথ সেকশন, কাঁচ দিয়ে আলাদা করা। মোটামুটি ছোটর মধ্যে খুব ভালোভাবে ম্যানেজ করা বাথরুমটা। ফার্স্ট ইমপ্রেশন, ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা শহর এবং খুব অর্গানাইজড। যানজট একদম চোখে পড়েনি, গাড়ি ঘোড়ার সংখ্যা রাস্তায় কম, রাস্তার কন্ডিশন তো দারুণ। আর এতদিন তো শুনেছি চায়নার কথা, চায়না কতটা এগিয়ে। দেখা যাক, আপাতত ফার্স্ট ইমপ্রেশন তো বললাম। এবার ব্রেকফাস্ট করবো, একটু ফ্রেশ হয়ে নি, তারপর সব দেখাচ্ছি। ঘড়ি বলছে 9:18। আমি আর শুভম রেডি, আমরা বেরিয়ে পড়েছি। এবার যাবো সোজা ডাইনিং হলে, সেখানে ব্রেকফাস্ট সেরে বেরোবো। প্রচুর প্ল্যান আছে আজকে স্টোন ফরেস্টে যাব। What is this? It's some like pumpkin, Okay, pumpkin. and it's steamed eggs, Okay, steamed egg, peanuts, peanuts, yeah, sweet potato, sweet potato and peanuts. and the corn. Corn. Yeah, Okay. and it's strawberry jam, and it's butter, rice, salad. It's actually small size tomatoes, and the orange, and it's a Chinese baijiu. Baijiu? What is this? Baijiu means alcohol. Alcohol. Yeah, Chinese baijiu. In breakfast? Yeah, and it's a famous person, Hossein. Acha. Hossein in China. Fried eggs, pumpkin cake, Pumpkin cake. Okay. yeah, and the boiled chosi, some like green cabbage. Acha. Mandala rice dumpling, Yuanxiao, do you know Chinese Yuanxiao, a festival. Right. And it's a deep fried dove stickers. This one gonna be pork porridge, This is traditional item, right? traditional porridge. Okay. We also have another version in northern of China. I mean the millet. You know millet? Millet porridge. Chinese Red Army favorite. Right. And it's also porridge, broccoli, lettuce with the sausage Okay. and the fried rice. Fried rice. Yeah, it's all we have. Yeah. প্রথম দিন খুব সেফ আইটেম চুজ করেছি, ফ্রাইড রাইস, ব্রেড টোস্ট উইথ জ্যাম অ্যান্ড বাটার, আর ডিমের অমলেট। সাথে একটা রাইস নুডলস নিয়েছি চিকেন টপিংস দিয়ে, ওইটা খেতে হবে, টেস্ট করে দেখতে হবে। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো,
বেশ ভালো। এই যে রাইস নুডলসটা খাচ্ছি চিকেন টপিংস দিয়ে, খারাপ লাগছে না, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে ফক নেই, তো চপস্টিক্স দিয়ে খেতে হচ্ছে, যেটা পাচ্ছি না একদম। তো একটা হ্যাবিট, তো সেদিক থেকে খুব সমস্যা হচ্ছে। এখানে নর্মাল চামচও পাওয়া যায় না, এইরকমই চামচ আছে, মানে নর্মাল স্পুনও নেই। অ্যাডজাস্ট করতে সময় লাগবে। ঘড়ি বলছে সকাল 10:11। একে একে সবাই ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠতে শুরু করেছে। 10:23 কুমলিং সফরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল আমাদের। তোমরা জানো কি, এই কুমলিং শহরকে দ্য সিটি অফ ইটারনাল স্প্রিংও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1900 মিটার বা 6200 ফুট উচ্চতায় অবস্থিত এই শহর। এর ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সারা বছরই আবহাওয়া চমৎকার থাকে, না খুব গরম না খুব ঠান্ডা, মনে হয় যেন 12 মাসই বসন্তকাল। সেই কারণেই এই নাম তার। ইনফ্যাক্ট জেসন ভাই বলছে রাস্তায় যেতে যেতে রাস্তার দুপাশেই প্রচুর ফুল গাছও আমরা দেখতে পাবো এই কারণেই। চলো দেখাই যাক এই শহর কতটা মনে ধরে। ভালো কথা, তোমাদের তো প্ল্যানটাই বলা হয়নি আজকের। এখন আমরা যাচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শিলিংয়ে, যার অর্থ পাথরের অরণ্য। টাং ডায়নেস্টির আমল থেকেই এই জায়গাকে চায়নার মানুষরা আবার পৃথিবীর প্রথম আশ্চর্য বলে দাবি করেন। তো সবার আগে সেখানে যাব, তারপর আজ দুপুরে রয়েছে চাইনিজ লাঞ্চ, সেখান থেকে যাব কুমলিংয়ের বিখ্যাত ডৌনান ফ্লাওয়ার মার্কেটে, সবশেষে যাব একটা শপিং সেন্টারে, সোভিনিয়ার কিনবে গ্রুপের সবাই, তারপর ডিনার এবং হোটেল। মোটামুটি সারা দিনের ব্যাপার। ভালো কথা, রাস্তা থেকে চোখ সরাওনি তো? টানেলটা দেখছো? রাস্তাটা কতটা স্মুথ দেখছো? যেটা আরো বেশি করে নজরে পড়ছে আমার, সেটা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার সৌন্দর্যায়ন। এতক্ষণ হয়ে গেল আমরা ছুটে চলেছি, এখনো একটা জায়গাতেও কোনো দৃশ্য দূষণ চোখে পড়েনি। এই যে ডান দিকের যে সুন্দর কাউন্টিটা দেখছো, এটা কুমলিংয়েরই অন্তর্গত ইলিয়াং কাউন্টি, আর ওই নদীটির নাম নালং নদী। ঘড়ি বলছে 11:14। জেসন ভাই বলছে আমাদের এখান থেকে আর 10 মিনিট মতো লাগবে স্টোন ফরেস্ট। তো চলো যাওয়া যাক, খুব এক্সাইটেড। আরও একটা জিনিস দেখো, এখানকার টোল গেটের স্ক্যান সিস্টেম কতটা অ্যাডভান্সড যে গাড়িকে দাঁড়াতেই হয় না। Bagui. In the Stone Forest, because it's a scenic spot, it's very huge. Everybody only follow our instructions alone, okay? চায়নায় পদার্পণের পর এই প্রথম সাইট সিং এটা আমাদের স্টোন ফরেস্ট। হাওয়া হচ্ছে, খুব সুন্দর আওয়াজ পাচ্ছ আশা করি, আর দারুণ লাগছে। ওয়েদারটা খুবই মনোরম হয়ে আছে, না গরম না ঠান্ডা, রোদটা একটু চড়া। কি সুন্দর সাজানো দেখো জায়গাটা, সবুজ ঘাস হালকা হাওয়ায় আন্দোলিত হচ্ছে, গাঁদা ফুল দেখতে পাচ্ছি খুব চেনা, পাতাবাহার গাছ, ওভারঅল দারুণ। এখানে বলে রাখি, চার্মিং চায়নার যে ট্যুর প্যাকেজে স্মাইলস ফর মাইলস আমাদের নিয়ে এসেছে, সেই আইটিনারিতে যা যা আছে, মানে আমরা যত সাইট সিং করব, যে শোজগুলো দেখব, ক্রুজ চড়বো, তার এন্ট্রি ফি থেকে শুরু করে টিকিটস সব ওই প্যাকেজেই ইনক্লুডেড। পার্সোনাল এক্সপেন্সটা অবশ্যই যার যার নিজের। বেসিক্যালি তোমরা যখন আসবে, ট্যুর ম্যানেজার কলকাতা থেকে তোমাদের হাত ধরে নিয়ে যাবে, আবার ট্যুর শেষে কলকাতাতে ফেরত দিয়ে তবে তার ছুটি। এর মাঝে যাবতীয় সমস্ত দায়িত্বই স্মাইলস ফর মাইলসের। এই যেমন এখানে আমাদের দায়িত্ব এখন ট্যুর গাইড জেসন আর ট্যুর লিডার শুভমের উপর।
জেসন আমাদের বলছে ভেতরে অনেক বড় এরিয়া, হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা যেন একসাথে ওকে ফলো করি। সিকিউরিটির পালা মিটিয়ে এবার টিকিট স্ক্যানের পালা। মেন সাইটটা আরো কিলোমিটার খানেক দূরে, তাই এই গাড়ির ব্যবস্থা। যে গাড়িটায় বসেছি এটা একটা টোটোর বড় সংস্করণ, তো এখানে কিন্তু সিট বেল্ট আছে। তো প্রত্যেকটা গাড়িতে বাস থেকে শুরু করে সব জায়গায় সিট বেল্ট না পরলে কিন্তু এগোতে দিচ্ছে না। আগেই বলেছি এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আসল জায়গায় যাই, তারপর এখানকার গল্পটা তোমাদের জমিয়ে বলবো, কেমন? জেসন যা বললো তাতে বেশ কিছুটা হাঁটা আছে। তারপর লাস্ট পয়েন্ট অবধি যেতে গেলে একটা 15 থেকে 20 মিনিটের হাইক আছে। আর কেউ যাক না যাক, আমরা কিন্তু যাচ্ছি। চলো এবার গল্পটা বলি। আজ থেকে ঠিক 27 কোটি বছর আগের কথা। তখন এই পৃথিবীতে ডাইনোসরদেরও জন্ম হয়নি। আর আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো পাহাড়, জঙ্গল বা শুকনো মাটি কিচ্ছু ছিল না। চারিদিকে ছিল শুধু এক আদিম, শান্ত আর অন্তহীন সমুদ্র। সেই সমুদ্রের নীল জলের নিচে কোটি কোটি বছর ধরে রাজত্ব করত প্রাচীন জলজ প্রাণীরা। তাদের জীবনচক্রের শেষে তাদের শরীরের খোলস, হাড়, ক্যালসিয়াম জমে জমে সমুদ্রের তলদেশে তৈরি হতো চুনা পাথরের স্তর। এভাবেই বেশ চলছিল। তারপর হঠাৎ একদিন মহাপ্রলয় ঘটল। মাটির নিচের টেকটনিক প্লেটগুলো একে অপরকে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। সেই ধাক্কায় সমুদ্রের তলদেশটা কুঁচকে গিয়ে জলকে দুভাগে চিরে দিয়ে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করলো। সমুদ্র ক্রমে উধাও হয়ে গেল, আর তলার সেই চুনা পাথরের বিশাল স্তর এক বিশাল মালভূমি হয়ে মাথা তুলে দাঁড়ালো। কিন্তু ওপরের দিকে ওঠার সেই প্রচণ্ড চাপে পাথরের গায়ে দেখা দিল হাজার হাজার লক্ষ লক্ষ ফাটল। আর তারপরেই শুরু হলো প্রকৃতির আসল খেলা। বাই দি ওয়ে, তোমরা স্ক্রিন থেকে চোখ সরাচ্ছ না তো গল্প শুনতে শুনতে? এত নিট অ্যান্ড ক্লিন, এত সবুজ, চোখে আরাম লাগছে, লিটারেলি ভীষণ ভীষণ ভালো। যাই হোক, বাকি গল্পটা শোনো। আকাশ থেকে এরপর যখনই বৃষ্টি নামতো, সেই বৃষ্টির জল বাতাসের সাথে মিশে অ্যাসিড বৃষ্টির রূপ নিত, যা ফাটলগুলোর মধ্যে দিয়ে চুঁইয়ে চুঁইয়ে নামতো। কোটি কোটি বছর ধরে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি হাওয়া সেই ফাটলগুলোকে কাটতে লাগলো, ক্রমাগত ক্ষয় করতে লাগলো। পাথরের যে অংশগুলো নরম ছিল, জল সেগুলোকে গলিয়ে ধুয়ে নিয়ে চলে গেল। রয়ে গেল শুধু ভেতরের সেই কঠিন জেদি পাথরের অংশগুলো। মাঝখানে অবশ্য একবার এক ভয়ানক আগ্নেয়গিরির লাভা এসে এই পুরো এলাকাটাকে জীবন্ত কবর দিয়েছিল। কিন্তু প্রকৃতি দমে যায়নি। মেঘ, বৃষ্টি আর বাতাস আবার লড়াই করে সেই লাভার চাদর সরিয়ে তার নিচ থেকে বার করে নিয়ে আসে কোটি কোটি বছর ধরে খোদাই হওয়া এই অপরূপ ভাস্কর্যগুলো, যার কোনোটা আজ তলোয়ারের মতো তো কোনোটা বিশাল গাছের মতো ঊর্ধ্বপানে চেয়ে দাঁড়িয়ে আছে। বিজ্ঞান হয়তো একে কার্সড টপোগ্রাফি বলে এক খটোমটো নাম দেবে, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে বোঝা যায় প্রকৃতি আসলে 27 কোটি বছর ধরে জল আর বাতাসের ছেনি হাতুড়ি দিয়ে এই পৃথিবীর বুকে এক অদ্ভুত পাথরের মহাকাব্য লিখে গেছে, যার নাম শিলিন বা স্টোন ফরেস্ট। Shilin means a stone forest. Okay? So, at first, climbing up to the pavilion, take our whole view. চলো, এতক্ষণ যে গল্পটা শুনলে সেই গল্পের চরিত্রদের এবার সচক্ষে দেখার পালা।
অপূর্ব, কোনো কথা হবে না, সম্পূর্ণ অন্য একটা জগৎ মনে হচ্ছে। আর একটুখানি পথ, আর তারপরেই আমরা পৌঁছে যাব শেষ পয়েন্টে, যেখান থেকে অলমোস্ট পাখির চোখে এই গোটা ল্যান্ডস্কেপটা দেখা যাবে। কি এবার বুঝতে পারছো তো কেন এই জায়গাটাকে শিলিং বা স্টোন ফরেস্ট বলা হয়? নিশ্চয়ই বুঝতে পারছো এবার কেন এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে, আর চাইনিজরাই বাই কেন একে পৃথিবীর প্রথম আশ্চর্য বলে মনে করেন। অদ্ভুত সুন্দর না? সামগ্রিকভাবে এই পুরো পাথুরে অঞ্চলের বিস্তার কিন্তু প্রায় 500 বর্গ কিলোমিটার। পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে পুরো শিলিং কোস্ট এলাকাটিকে প্রধানত 7টি ভাগে বা পার্টে ভাগ করা হয়। গ্রেটার অ্যান্ড লেসার স্টোন ফরেস্ট, নাইগু স্টোন ফরেস্ট, ঝিজিউন গুহা, ছাংহো হ্রদ, ইউইয়েনহো হ্রদ, দিদিয়ে সুই জলপ্রপাত আর কুইফেং গুহা। সাধারণত সাধারণ পর্যটকেরা বা যারা দ্রুত ঘুরে চলে যান তারা মূলত প্রথম 2টি বা 3টে পার্টকেই বেশি কভার করেন, যেরকমটা আমরা করলাম। তবে তোমরা যারা হাতে সময় নিয়ে আসবে তারা অবশ্যই চাইলে পুরোটা দেখতে পারো। অপূর্ব ল্যান্ডস্কেপ, আহা, যেদিকে তাকাচ্ছি ফ্রেম আর ফ্রেম পুরো ছড়িয়ে রয়েছে। অনবদ্য। এই যে স্টোন ফরেস্টের শুরুতে যে গাড়িটায় আমরা এসেছিলাম ওটা কিন্তু টিকিটের মধ্যে কমপ্লিমেন্টেড, কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি আর সেখান থেকে গাড়িটা আমাদের যেখানে ছেড়েছিল সেই পয়েন্টটা প্রায় 2 কিলোমিটার। তো অনেক বয়স্ক মানুষরা আছেন, তারা হেঁটে যেতে চাইছেন না, তো যে গাড়িতে করে আমাদের ওখানে ছাড়বে 8 ইউয়ান করে নেবে পার হেড। তো সবাই গাড়িতেই উঠছে, এই যে কি সুন্দর সাজানো দেখো গাড়িটা। তবে ওনারা গাড়িতে গেলেও আমি হেঁটেই যাব, এই জায়গাটাকে এক্সপ্লোর করতে করতে যাব। গাড়িতে গেলে সেই মজাটা নেই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আহা, এই হাওয়ায় যদি না হাঁটি তাহলে কি আর পোষায়? সেই বড় টোটোটা আমাদের আবারও মেইন গেট পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। এবার আমাদের বাস যেখানে এসে দাঁড়াবে সেইখানে যাওয়ার জন্য আমাদের বাকি পথটা হাঁটতে হবে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি, চায়নাতে কিন্তু হাঁটাহাঁটির একটা বেশ বড় ভূমিকা আছে। বাস যেখানে আসার কথা তার পাশেই রয়েছে এই ফ্রেশ ফলের স্টলস। বাস এখনো আসেনি, তাই আমরা সবাই একটু ফলের বাজার সারছি। যে কটা ফল কিনেছি, প্লাম, আঙুর আর ব্লুবেরি, প্রত্যেকটাই অসাধারণ। 10 ইউয়ান করে পড়লো, দারুণ। এটা কি গো? এটা নাম জানি না। ভালো গেছে? চায়নার সময় বলছে দুপুর 1:04। খিদেও পেয়েছে বেশ, আর জেসন বলল রেস্টুরেন্টটাও খুবই কাছাকাছি। এই যে চলে এসেছি আমরা চাইনিজ লাঞ্চ আজ। তবে এর আগে অথেন্টিক চাইনিজ নিয়ে আমার যা অভিজ্ঞতা তাতে একটু চাপেই আছি। তাছাড়া আরো অনেকের কাছেই শুনেছি এই চাইনিজ বেশিরভাগই খাওয়া যায় না। এবার দেখা যাক, বাকিটা সময় বলুক। আপাতত এখানকার ভাইবই বলে দিচ্ছে এই রেস্টুরেন্টটা ঠিক কতটা চাইনিজ। সুন্দর দেখো ইনসাইডটা। এটা চিকেন আছে, এখানে শ্রিম্প আছে, আর চিলি খাবেন ভেজিটেবলস দিতে হবে। রেস্টোর ভাইবটাই আলাদা।
একটা গোল বড় টেবিল, মাঝে একটা রোটেটিং কাঁচের টেবিল, যাতে সব ডিশ সার্ভ করা হচ্ছে। আমাদের মেনুতে শ্রিম্প আছে, ডাক আছে, পর্ক আছে, স্কুইড ফিশ আছে, ডিম আছে, টোফু আছে, আর চিকেনের 2-3 রকম পদ আছে। আর হ্যাঁ, একটা অদ্ভুত সুন্দর চিয়েজের পদ আছে। নিশ্চয়ই ভাবছো সেটা আবার কি, কোন হাতি ঘোড়া? আসলে বেগুনকে চাইনিজরা চিয়েজে বলে। বেগুন ভর্তা, আমাদের বেগুন ভর্তা। আমি এত ভালো বেগুনের আইটেম খাইনি। না, আমরা বাড়িতে বানাতেও পারি না। এটা অ্যারোমেটিক ফ্লেভার অপূর্ব না? অপূর্ব। কোনো কথা হবে না, দারুণ। প্রত্যেকে খেয়ে এত খুশি। সব থেকে বড় কথা, চায়নার চাইনিজ নিয়ে একটা মিসকনসেপশন ছিল আমার মনে অ্যাটলিস্ট, এবং অনেকের কাছেই শুনেছি চায়নার চাইনিজ ভালো হয় না, খাওয়া যায় না। সেটা কিন্তু খুঁজলো আমার। দারুণ খেয়েছি, প্রত্যেকে দারুণ খেয়েছে। এর আগে মনে আছে টেরিটি বাজারে একবার গেছিলাম, সেখানে অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট ট্রাই করেছিলাম, আমার গা গুলি উঠেছিল, খেতে পারিনি। কিন্তু এটাও তো চাইনিজ এবং অথেন্টিক চাইনিজ, অপূর্ব। তো তোমরা এলে অবশ্যই চাইনিজ ট্রাই করো। এবং এই যে রেস্টুরেন্টটায় এলাম, আমার দারুণ লেগেছে, খুব ভালো, মানে 10 on 10 বললেও কম বলা হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আয়েশ করে খেতে খেতেই অনেকটা সময় গেল, ঘড়ি বলছে 3:50। আমাদের পরের গন্তব্য ডৌনান ফ্লাওয়ার মার্কেট। আগেই তো বলেছি, সারা বছর মনোরম আর বসন্তের মতো আবহাওয়া থাকার কারণে একে বলা হয় চির বসন্তের শহর। আর এই আবহাওয়াই কুনমিংকে করে তুলেছে গোটা চীনের ফুলের রাজধানী। রাস্তার দুপাশে দেখলেও তার কিছুটা আভাস পাবে। তবে ফুল এখানে কিন্তু শুধু শৌখিন বস্তু নয়, কুনমিং এর মানুষের জীবন, সংস্কৃতি আর অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এই ফুল। এখানকার মানুষ ফুলকে এতটাই আপন করে নিয়েছেন যে তারা ফুলকে শুধু চোখে দেখেই আনন্দ পান না, ফুলকে নিজেদের খাবারের থালাতেও জায়গা দিয়েছেন। বলা হয় এখানকার রাস্তায় হাঁটলেই মাঝে মধ্যেই নাকি নাকে আসে খিয়ান হুয়া বিং বা ফ্রেশ ফ্লাওয়ার কেকের মিষ্টি গন্ধ, যা আসলে তাজা গোলাপের পাপড়ির জ্যাম দিয়ে তৈরি এক খাস্তা পেস্ট্রি। এমনকি এখানকার রেস্তোরাঁগুলোতেও ডিমের সাথে তাজা জুঁই ফুলের কুড়ি ভাজা বা নানা রকম ফুলের চটপটা পদও প্রতিদিনের মেনুতে জায়গা করে নেয়। এক কথায় বলতে গেলে কুনমিং এর সাথে ফুলের এক নিবিড় যোগাযোগ। তাই কুনমিং এ এলাম আর ফুলের আসল সাম্রাজ্য ডৌনান না দেখে চলে যাব, তা কি হয়? চলে এসেছি আজকের দ্বিতীয় দ্রষ্টব্য, ফ্লাওয়ার মার্কেট। বিরাট বড় মার্কেট, কি অপূর্ব ফুল দিয়ে সাজানো চারিদিকে, অসাধারণ। কত অর্গানাইজড এই দেশটা, কত পরিষ্কার। এই যে বিরাট বললাম, সেটাও কিন্তু আক্ষরিক অর্থে ভুল। স্ট্যাট বলছে এই ডৌনান ফ্লাওয়ার মার্কেট গোটা এশিয়ার বৃহত্তম ফ্রেশ কাট ফুলের সাম্রাজ্য। দিনের বেলায় এখানে চলে খুচরো ব্যবসা, মানে এই বিশাল চত্বরে আমাদের মতো টুরিস্টদের এবং স্থানীয় মানুষদের ঢল নামে। চলো আগে তোমাদের একটা এক্সাম্পল দেখাই। এই হচ্ছে ফ্লাওয়ার মার্কেট। তোমরা শুধু কালেকশনের ভ্যারাইটিটা দেখো। এবার আমি তো সবে একটা জায়গায় ঢুকেছি, এখানে মাইলের পর মাইল জুড়ে এরকম সব শপিং মলে ছড়িয়ে রয়েছে গোলাপ, লিলি, টিউলিপ আর অর্কিডের পাহাড়। এরকম জিনিস আমি আগে দেখিনি, একটা গোটা মল পুরোটাই ফুলে সাজা, পুরোটাই অপূর্ব। এত ভালো গন্ধ না এখানকার। তবে আসল ব্যবসা কিন্তু রাত 8:30 নাগাদ শুরু হয়। তখন খুচরো ক্রেতাদের সরিয়ে পুরো বাজারটাই বদলে যায় এক হাই এনার্জি পাইকারি নিলাম কেন্দ্রে। বড় বড় ইলেকট্রনিক স্ক্রিনে তখন চলে লাইভ দরদাম। চারিদিকে হাজার হাজার মানুষ ট্রলিতে করে ফুলের পাহাড় নিয়ে ছোটেন। কোথাও চলে প্যাকিং এর হুড়োহুড়ি, আবার কোথাও লরি লোড করার ব্যস্ততা। রাতের এই চঞ্চল, বন্য আর সুবাসিত পরিবেশটাই ডৌনান মার্কেটকে দুনিয়ার বাকি সব বাজারের থেকে আলাদা করে তোলে। প্রতিদিন এখান থেকে কোটি কোটি ফুল দেশ বিদেশে রপ্তানি হয়।
আবারও আরও একটা জায়গা, এখানে এসে ছিটকে গেলাম। আমি এরকম জায়গা দেখিনি যে শুধুমাত্র ফুল নিয়ে এত বড় একটা জায়গা ফুলের সম্ভারে সেজে থাকতে পারে। সুবাস, ফুলের ভ্যারাইটি, রঙের বৈচিত্র্য, কি না বলবো আমি জানি না। কুম্বিং এলে, চায়না এলে অবশ্যই, মানে শুধু এই ফুলের মার্কেট আর স্টোন ফরেস্টের জন্যই কুম্বিংয়ে আসা যায়, কুম্বিং প্ল্যান করা যায়, এবং মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই এসো, দারুণ লাগবে। যারা ফুল পছন্দ করো পাগল হয়ে যাবে এখানে এসে। কুম্বিংয়ের আজকের আইটিনারি মোটামুটি শেষের পথে। এবার আমরা যাচ্ছি একদম কুম্বিংয়ের প্রাণ কেন্দ্রে, নামপিং পেডেস্ট্রিয়ান স্ট্রিটে। কুম্বিংয়ে এলে যে জায়গাটা মিস করা একদমই উচিত না। বর্তমানে অনেক শপিং সেন্টার রয়েছে সেখানে। জেসন বলল ওখানে ফিক্সড প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়। তাছাড়া আমাদের গ্রুপের অনেকেই এখানকার স্মৃতি হিসেবে সোভেনিয়ার্স নিয়ে যেতে চাইছে, তো আমাদের সেই সব রিকোয়ারমেন্টসগুলো ওখানে গেলে ফুলফিল হবে। তবে এই নানপিং পেডেস্ট্রিয়ান স্ট্রিটকে যদি শুধু শপিং ডেস্টিনেশন হিসেবে ভাবি তাহলে কিন্তু সেটা মূর্খামি হবে। কেন বললাম সেটা ওখানে গিয়েই বলবো, চলো। আপাতত যাত্রা পথটা একটু এনজয় করো। এই যে চীনে আসার পর এই প্রথম যানজটের সম্মুখীন হলাম আমরা। ঘড়িতে বলছে এখন 6:40, কিন্তু বাইরে রোদের অবস্থা দেখো। 6:40 এইরকম আবহাওয়া, এইরকম রোদ আমি লাস্ট বোধহয় লাদাখে দেখেছি। প্রত্যেকটা ব্রিজের রেলিংগুলো কিভাবে ফুল দিয়ে সাজানো খেয়াল করেছো? আরও একটা জিনিসও কিন্তু লক্ষণীয়, আধুনিকতা আর প্রকৃতির মিশেল। ঘড়ি বলছে 7:12। আমরা ফাইনালি নেমেছি আমাদের আজকের লাস্ট সাইট সিইং, নানপিং পেডেস্ট্রিয়ান স্ট্রিটে যাব বলে। এখান থেকে আরো 200 মিটার মতো হাঁটতে হবে। যাওয়ার পথে যে কত রকমের ফুড স্টল দেখতে পাচ্ছি। এটা যেমন একটা পুরো দস্তুর খাদ্য গলি। ওদিকে সূর্যদেবকে দেখো, যেন দিগন্ত রেখা পেরোতে পারলে বাঁচে। এই হচ্ছে নানপিং পেডেস্ট্রিয়ান স্ট্রিটের ফার্স্ট লুক। ও আহা, ফার্স্ট ইমপ্রেশনেই তো মন কেড়ে নিল। এই যে ল্যান্টার্নগুলো দেখছো, এগুলো দেখে আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ আমি শিওর যে এই জায়গাটার সান্ধ্যকালীন আবহ ম্যাজিক্যাল হতে চলেছে। জেসন আমাদের আগে সুংচেং শপিং সেন্টারে নিয়ে যাচ্ছে। চলো আগে একটু এক্সপ্লোর করি জায়গাটা, তারপর বলছি কেন এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। If somebody of you have an interest about Chinese brand, I mean, Amtra, this one. Okay? এইরকম একটা শহর, তাও এটা তো ছোট শহর। এরপর সাংহাই, বেজিং, এইসব জায়গায় গেলে কি করবো আমি জানি না। এমনিতে আমি তো প্রকৃতি প্রেমী, সব জায়গায় প্রকৃতি খুঁজি, কিন্তু এখানে আধুনিকতার ছোঁয়া যে কোন লেভেলে যেতে পারে সেটা দেখেই মুগ্ধ, বিস্মিত, বাকরুদ্ধ আর কি। বারবার বলছি কথাটা, একটা শহর যে এতটা অর্গানাইজড হতে পারে, এতটা নিট অ্যান্ড ক্লিন হতে পারে, এর জন্য এখানকার মানুষ দায়ী। এখানকার মানুষদের দায়বদ্ধতা দায়ী, তাদের শহরের প্রতি কর্তব্য দায়ী, দেশের প্রতি কর্তব্য দায়ী। কোথাও একটা ময়লা
কেউ ফেলে না, সব সময় কেউ না কেউ পরিষ্কার করছে। আর শহরটা অত্যন্ত ফিউচারিস্টিক, অনেক অনেক এগিয়ে যায় না। হিংসে করে লাভ নেই, আমাদের শিখতে হবে এদের থেকে, শেখা উচিত। তাহলে হয়তো আমরা ভবিষ্যতে পারবো, আমরাও চাইলেই পারি। শুধু অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, যেগুলো চায়না বছরের পর বছর যুগ যুগ ধরে করে আসছে। আজ নানপিং স্ট্রিটের যে ঝকঝকে আধুনিক রূপ আমরা দেখছি, এর নিচে লুকিয়ে আছে 1 শতাব্দীর পুরনো ইতিহাস। 1920-র দশকে এই রাস্তাটি ছিল কুনমিংয়ের আসল ওয়াল স্ট্রিট, যেখানে গড়ে ওঠে শহরের প্রথম আধুনিক ব্যাংক ও থিয়েটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তাটি হয়ে ওঠে চীন আমেরিকার এক বিশাল সামরিক হাব। বিখ্যাত বার্মা রোড দিয়ে আসা রসদের মূল কেন্দ্রই ছিল এই শহর। এখানকার ক্যাফেগুলোতে তখন বসতেন আমেরিকান ফ্লাইং টাইগার্সের পাইলট আর কূটনীতিবিদরা। একদিকে বোমা বর্ষণের আতঙ্ক, অন্যদিকে এই রাস্তায় বসেই তখন কষা হতো বিশ্ব রাজনীতির ছক। সেই ইতিহাসকে সম্মান জানাতেই 90-এর শেষে একে পথচারীদের রাস্তায় রূপান্তরিত করা হয়। আজ যখন আমরা এখান থেকে হেঁটে বেড়াচ্ছি, আমরা কিন্তু নিজেদের অজান্তেই ছুঁয়ে ফেলছি সেই শত শত বছরের জীবন্ত ইতিহাসকে। যাই হোক, ইতিহাস তো অনেক হলো, এবার বর্তমানে ফিরি। সত্যি এখানে মোটামুটি ঠিকঠাক দামে ফিক্সড প্রাইসে ভালো মানের সোভেনিয়ার্স পাওয়া যাচ্ছে। ফ্রিজ ম্যাগনেট মোটামুটি 8 ইউহান দিয়ে শুরু, আপ টু 25 ইউহান পর্যন্ত। আর এগুলো এখানে 20 ইউহান বলছে, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 260 থেকে 300-র মধ্যে। Tonight, dinner gonna be more friendly. It's actually. জেসন সবাইকে বলছে আজকের ডিনারটা আমাদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি হবে, মানে আজ রাত্রে আমাদের জন্য স্মাইলস পার মাইলসের তরফ থেকে ইন্ডিয়ান ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মধ্যে অনেকেই ভেজ খান, শুনে তারা তো হাঁপ ছেড়ে বাঁচলেন। স্মাইলস পার মাইলসের সাথে এটাই আমার প্রথম সফর, আমি তো ভীষণ এনজয় করছি। শুধু চায়না বলে না, তোমাদের বাজেট অনুযায়ী সেটা কম হোক বা বেশি, ওদের কাছে অনেক অনেক দেশ ভ্রমণ করানোর অপশন রয়েছে। তো কন্ট্যাক্ট ডিটেলস দিলাম স্ক্রিনে আর ডিসক্রিপশনে। যারা এরকমই নির্ভরযোগ্য এক প্রতিষ্ঠান খুঁজছো বিদেশ ভ্রমণের জন্য, নিঃসন্দেহে যোগাযোগ করতে পারো এবং যা যা জিজ্ঞাস্য সরাসরি জেনে নিতে পারো। ঘড়ি বলছে সন্ধে 8:30। আমরা চলে এসেছি সেই শপিং মলে যেখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে। মল চত্বরের বাইরেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, আর বোঝাই যাচ্ছে বাচ্চারা খুব আনন্দের সাথে সেই অ্যাক্টিভিটিসের মজাও নিচ্ছে। লি মলে ঢুকে তো আমি যেদিকে তাকাচ্ছি চোখ ধাঁধানো সব নাম না জানা গাড়ির কোম্পানি আর গাড়ির মডেল দেখতে পাচ্ছি। হুয়াওয়ে নামটা যদিও জানতাম, তবে মোবাইল কোম্পানি হিসেবে তাদেরও যে এই রকম সব গাড়ির মডেল আছে সত্যিই জানতাম না। আর এই একটা খুব চেনা নাম, টেসলা। এবার ডিনারের পালা। এই লিফটে আপাতত আমি একা, বাকিরা সবাই চলে গেছে, যাচ্ছি 7th ফ্লোরে। কোন দিকে? এই হলো আমাদের আজকের ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাম্বার প্যালেস। শুনলাম এখানকার মালিকও ইন্ডিয়ান, আর ভেতরের আবহটাও নামের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানের প্যালেস ভাইব রয়েছে কিন্তু একটা। মেনুতে রয়েছে ভেজ পকোড়া, ফিশ ফ্রাই, রাইস, ডাল তড়কা, সয়া চাপ, কালি মির্চ, চিকেন কারি, নান আর ক্ষীর বা পায়েস।
সবাই খুব খুব ভালো খেলাম। দিনান্তের পদধ্বনি বলে দিচ্ছে কুম্মিংয়ের সময়ও এবারের মতো শেষ, সোজা হোটেলে ফেরার পালা। আগামীকালই সকাল সকাল আমাদের সাংহাইয়ের পথে বেরোতে হবে। সত্যি বলতে এখনো ঠিক যেন ধাতস্থই হতে পারিনি যে ভিনদেশের মাটিতে একটা গোটা দিন কাটিয়ে ফেললাম। কি আর করার, এটাই তো সময়ের নিয়ম। আসছি আসছি করে ঠিক কখন যে এসে চলেও যায় বোঝাই যায় না। যাই হোক, তোমরা বলো তোমাদের কেমন লাগলো কুম্মিংকে, জানিও কিন্তু কমেন্টে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আজ আমায় প্রথম দেখলে তাদের বলি, আমি প্রত্যেক সোমবার সকাল 9:30টায় এরকম ভ্রমণের নানান স্বাদের গল্প নিয়ে হাজির হই। তো সেসবের ঝটপট আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার আগামী সোমবার। আজ বড়ই ক্লান্ত, আসি। কুম্মিং থেকে মেকপিয়ন সাইনিং অফ।